যাবেন কমলাপুর রেল স্টেশনে? চলুন। আমি রেল স্টেশনে যাচ্ছি, টিকিট পেলে আজ তোমার সাথে দেখা হবে, মাকে জানিয়ে দিও। ঠিক আছে, সাবধানে আসেন। আমি আমার স্ত্রীর সাথে কথা বলে তাকে জানিয়ে দিলাম আজকের ট্রেনে চড়ে আমি বাড়ি যাচ্ছি। কিছু সময় পর রিক্সাওয়ালা দাদা আমাকে রেল স্টেশনে নামিয়ে দিল। আমি তার ভাড়া চুকিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে প্ল্যাটফর্মে বসে রইলাম। বসে বসে ট্রেনের অপেক্ষা করছি। আমি হরিদাস, জন্ম ও লেখাপড়া গ্রামে হলেও এখন শহরে এসে চাকরি করি। নতুন চাকরি, আমার বেতন কম হওয়ায় পরিবারকে ঢাকা শহরে আনতে পারিনি। তবে বেতন বাড়ার সাথে সাথে সবাইকে ঢাকায় নিয়ে আসব, এই পরিকল্পনা করে রেখেছি। চাকরির ব্যবস্থায় টানা 3 মাস বাড়িতে যাইনি। দুর্গাপূজার বন্ধ পাওয়ায় অফিস থেকে ফিরেই টিকিট কাটতে চলে আসি। আজ রাতের মধ্যে যদি ফিরতে পারি তো পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে পারবো। দেখতে দেখতে ট্রেন চলে এলো। আমি ট্রেনে উঠে পড়ি। ট্রেনে যে বগিটায় উঠি সেখানে আরও কিছু যাত্রী ছিল। খুব বেশি ভিড় না থাকায় মনটা ভালো লাগলো। অতিরিক্ত ভিড় আর গরম একদমই সহ্য হয় না। ট্রেন ধীরে ধীরে এগিয়ে গেলেও ট্রেন জার্নি আমার সব থেকে বেশি প্রিয় লাগে। দেখতে দেখতে ট্রেন আমাকে কুমড়োখালি নামিয়ে দিল। ট্রেন থেকে নেমে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখন আনুমানিক রাত 11টা বাজে। আমি রাস্তায় কোনো গাড়ি পেলাম না, তাই বাধ্য হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পাকা রাস্তা ছেড়ে আমি গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে লাগলাম। শহরে এখনও ব্যস্ত রাস্তাঘাট, জ্যামে বসে আছে মানুষ ঘন্টার পর ঘন্টা, অথচ একই সময়ে গ্রামের পরিবেশ কত নীরব নিস্তব্ধ। অনেকদিন পর ঝিঝি পোকাদের ডাক শুনতেও খুব ভালো লাগছে। এখান থেকে আমার বাড়ি যেতে 1 ঘন্টা সময় লাগবে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। ট্রেনে ভেবেছি একেবারে বাড়ি গিয়েই খাবো, কিন্তু এখন তো খিদের কারণে ঠিকমতো আর হাঁটতেও পারছি না। সেই দুপুরবেলা ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, আর এখন বাজে রাত 11টা। খিদে লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আশেপাশে যদি কোনো দোকান অথবা হোটেল খোলা থাকতো। নিজের কথায় নিজেই হেসে উঠলাম। যেখানে কোনো যানবাহনই পাওয়া যাচ্ছে না সেখানে কিভাবে কোনো দোকান বা হোটেল পাওয়া যাবে? কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ রাস্তার পাশে আলো দেখতে পাই। আলোটা লক্ষ্য করে আমি সামনে এগোতে ধরি। কিছু দূর যেয়ে দেখতে পাই একটা হোটেল খোলা আছে। দোকানে কাস্টমারগুলো খাবার খেতে ব্যস্ত। এই নির্জন জায়গায় হোটেল, তাও এত রাতে খোলা আছে। যাই হোক, এত কিছু জেনে আমার কোনো কাজ নেই। ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবার পেলেই হলো। আমি সামনে এগিয়ে যাই। তখনই একটা ছোট ছেলে দৌড়ে আসে আমার সামনে। ছেলেটার বয়স 7 কি 8 হবে। এসেই হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, আঙ্কেল আঙ্কেল, ওই হোটেলে যাবেন না। কেন কেন যাব না? আমার তো খুবই খিদে পেয়েছে। ওই হোটেলে গেলে বিপদ হবে, খবরদার হোটেলের আশেপাশেও যাবেন না। হরি অবাক হয়ে ছেলেটির কথা শুনছে। এত রাতে এই ছেলে কোথা থেকে এলো রে বাবা? আর হোটেলে যেতে বারণই বা করছে কেন?
আমি ছেলেটাকে কিছু প্রশ্ন করতে যাব, ঠিক তখনই হোটেলের ভিতর থেকে কেউ একজন কর্কশ কণ্ঠে বলে উঠল, ও হে ছোকরা, আমার কাস্টমার বিদায় করছিস? তোকে যদি আমি মাছ ভাজার গরম খুন্তি দিয়ে মুখ পুড়িয়ে না দিয়েছি, আমার নাম হরণ ব্যবসায়ী না। লোকটার কথায় ছোট ছেলেটির পিছনে তাকাই। একজন ব্যবসায়ী লোক ছেলেটির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটির কথা শোনা মাত্রই ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। তারপর লোকটি আমার কাছে হাসি মুখে এগিয়ে আসে। আসেন বাবু, আমার হোটেলে খেয়ে যাবেন। দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন। জি দাদা, ঢাকা থেকে এসেছি। সারা রাস্তায় কিছুই খাওয়া হয়নি, তাই মনে মনে একটা দোকান কিংবা হোটেল খুঁজছিলাম। রাস্তায় কোনো যানবাহনও নেই, আমার বাড়ি পর্যন্ত আমাকে হেঁটে যেতে হবে, কিন্তু খিদে লাগায় হাঁটার শক্তিটুকু পাচ্ছি না। কোনো চিন্তা নেই, আপনাদের মতো অসহায় মানুষদের জন্যই কুমড়োখালির এই ভাতের হোটেল খোলা থাকে। বড় উপকার করলেন দাদা। চলুন হোটেলে গিয়ে বসে পড়েন। হোটেল মালিক হরণ দাদার সাথে কথা বলতে ভালো লাগলো। আমি দোকানের ভিতরে গিয়ে বেঞ্চে বসে পড়লাম। হরণ দাদা আমার দিকে দাঁড়িয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এবার বলুন, কি খেতে চান? যা খেতে চান সবই আমার হোটেলে পাবেন। যা আছে তাই নিয়ে আসুন দাদা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাহলে আমার হোটেলের সবথেকে বিশেষ খাবারটি খেয়ে দেখুন। ঠিক আছে নিয়ে আসুন। খাবার দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেল। ধোয়া ওঠা গরম গরম ভাত আর মাংস। কিসের মাংস তা বুঝতে পারছি না, কিন্তু এত বুঝেও কোনো কাজ নেই আমার। খাবারগুলো আমার কাছে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি দোকানের মালিকের দিকে তাকাতেই চমকে উঠি। তার সাথে একটা মহিলা দাঁড়িয়ে। আমাকে অবাক হতে দেখে হরণ কাকা বলে, হ্যাঁ, আমার স্ত্রী কল্যাণী। আমরা দুজন এই হোটেল চালাই। রাতের বেলা আমরা এখানেই থাকি। ও আচ্ছা, বেশ ভালো। তুমি খাও বাচ্চা, খাওয়ার সামনে রেখে এত বেশি দেরি করতে হয় না। কেন জানি না হরণ দাদা আর তার বউয়ের চাহনি থেকে আমার খেতে ইচ্ছা করছিল না। খিদেটাও হঠাৎ কমে গিয়েছে। তাদের চোখগুলো যেন জল জল করছে। হঠাৎ খাবারগুলোর দিকে তাকাতেই আমি চমকে উঠি। সব খাবারগুলো লাল রক্তে ডুবে আছে। এ কি, এই খাবারগুলো রক্তের মধ্যে ডুবে আছে কেন? এখনই তো খাবারগুলো ভালো ছিল। আমি হরণ দাদা এবং তার বউয়ের দিকে তাকালাম। তারা খুবই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। খাবার সামনে নিয়ে কেউ এতক্ষণ বসে থাকে নাকি? দিলি তো সব নষ্ট করে। এখন এই খাবারের মূল্য তোকে দিতেই হবে। আমি হরণ দাদার রাগী কণ্ঠ শুনে অনেক ভয় পেয়ে গেলাম। এই লোক এতক্ষণ কি মিষ্টি সুরে আমার সাথে কথা বলল, আর এখন খুবই কর্কশ শোনাচ্ছে তার কণ্ঠ। আমি খাবারের মূল্য যা আছে দিয়ে যাব, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই খাবারগুলো রক্তে ডুবে আছে কেন। আমার কথা শুনে হরণ দাদার বউ কল্যাণী, ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। রক্তে ডুবানো খাবার আর হরণ দাদা ও তার বউয়ের আচরণ আমার কাছে খুবই অস্বাভাবিক লাগছে। বুকের ভেতরটা কেমন লাফিয়ে উঠছে। বারবার মনে হচ্ছে এখান থেকে দৌড়ে পালানোই ভালো হবে, কিন্তু স্বামী স্ত্রী দুজনে যেভাবে দাঁড়িয়ে আছে, পালানোর তো কোনো রাস্তা নেই। এদের হাত থেকে নিস্তার নেই আমার। দেখুন দাদা, আমার খুবই খারাপ লাগছে। আমি খাবার খেতে পারবো না। আমি বরং বাড়ির পথে রওনা দিই। বাড়িতে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করে আছে। কুমড়োখালির ভাতের হোটেলে যে একবার আসে এসে আর ফিরে যেতে পারে না। তুইও যেতে পারবি না। তোর পরিবার তোর লাশও খুঁজে পাবে না, কারণ তোকে এক্ষুনি কেটে টুকরো টুকরো করে রান্না করে আমি হোটেলের মেনু তৈরি করব। হোটেল মালিকের কথায় আমার সারা শরীর হিম হয়ে যায়। মনে হচ্ছে এখনই যেন আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। এই দুজন স্বামী স্ত্রী, ওরা কেউই মানুষ না। একজন মানুষের পক্ষে কিছুতেই এ ধরনের কথা বলা সম্ভব নয়। দেখতে দেখতে স্বামী স্ত্রী দুজনেই ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কি বিভৎস দেখাচ্ছে তাদের। সারা শরীরের রক্ত, কাটা কাটা দাগ, আর চোখগুলো আগুনের লাভার মতো জ্বলজ্বল করছিল। আমি
একটা ভূতের হোটেলে চলে এসেছি এটা ভেবেই আমার হৃৎপিণ্ড কেঁপে উঠছে। তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদের পাতানো ফাঁদে আমি পা দিয়ে ফেলেছি। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আশেপাশে কোনো ঘরবাড়ি বা কোনো লোকজনও নেই। আমি চিৎকার করার বৃথা চেষ্টা করলাম। স্বামী স্ত্রী দুজনে আমার দিকে এগিয়ে আসছে। আমি মৃত্যুর জন্য মনে মনে প্রস্তুত হয়ে নিচ্ছি। কাল সকালের সূর্য আমি আর কখনো দেখতে পাবো না। এসেছিলাম পরিবারের সাথে সময় কাটাতে, কিন্তু আজ এই অশরীরগুলোর হাতে আমার প্রাণ হারাতে হবে। হঠাৎ পিছন থেকে একটা ছোট কণ্ঠ বলে উঠল, ও অরুণ দাদু, ছেড়ে দাও লোকটাকে। তোমরা এত খারাপ কেন গো? ছেলেটার কথায় অশরীর দুটো পিছনের দিকে তাকায়। তবে রে, তুই আবার এসেছিস, আজ তোকে দেখাবো মজা। আমি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছি। অশরীরীগুলো সেই ছোট ছেলেটার পিছু পিছু দৌড়াতে থাকে। আমি হোটেল থেকে বেরিয়ে বাইরে বের হয়ে আসি, কিন্তু বাইরে কাউকেই দেখতে পাই না। না আছে সেই ছোট্ট ছেলে, না সেই মালিকের বউ। আমি হতভম্ব হয়ে চারিদিকে তাকাই, কিন্তু কারো কোনো সারা শব্দ দেখতে পাওয়া যায় না। ভয়ে আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলছি। আমার চারিদিক আরও বেশি অন্ধকার হয়ে এসেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। চোখের সামনে থেকে কুমড়োখালির রাতের হোটেলটা হঠাৎ উধাও হয়ে গেছে। প্রচণ্ড ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কিছুই মনে নেই আমার। সকালের সূর্য চোখে লাগতেই আমি চোখ মেলে তাকাই। আমি একটা রাস্তার মধ্যে শুয়ে আছি, আর আমার আশেপাশে কয়েকজন মানুষ। তাদের দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভয় নেই এখন, তুমি এখন পুরোপুরি নিরাপদ। কিন্তু চাচা, এখানে হোটেল ছিল, সেটি কোথায়? হোটেল ছিল তা তো 1 বছর আগে, আর এখানে তো কোনো হোটেল নেই এখন। কিন্তু আমি তো রাতে নিজ চোখে একটি হোটেল দেখেছি। হ্যাঁ, তুমি যে হোটেলটা দেখেছ, তবে সেটা একটি ভূতুড়ে হোটেল। 1 বছর আগে এই হোটেলটি কুমড়োখালির বিখ্যাত হোটেল ছিল। শহর থেকে অনেক মানুষ এই হোটেলে খেতে আসতো। তবে গ্রামের লোকজন হঠাৎ খেয়াল করে এই গ্রামের সব কুকুরগুলো যেন উধাও হয়ে গেছে। গ্রামের কোনো কুকুর নেই, অথচ কয়েক মাস আগেও গ্রামে কুকুরে ভরা ছিল। একদিন রাতের বেলা একজন এই হোটেলে খাবার খেতে গিয়ে আবিষ্কার করে হোটেলে আসলে কুকুরের মাংস বিক্রি করা হয়। গ্রামের লোকজন খুবই ক্ষেপে যায় হরণ এবং তার স্ত্রী কল্যাণীর উপর। তারপর গ্রামের লোকজন মিলে গণধোলাই দিয়ে স্বামী স্ত্রী দুজনকেই মেরে ফেলে। কিন্তু এরা তো মরেও শান্তি দিচ্ছে না। কিন্তু রাতে যে ছেলেটি আমাকে হোটেলে আসতে নিষেধ করলো, সে কে ছিল? ওই ছেলেটি হরণ ভাইয়ের ছেলে। ছেলেটি একদিন পুকুরে গিয়ে মারা যায়। তারপর থেকে ছেলেটি রাতটা এই গ্রামে ঘুরে বেড়ায়। কাল সেই ছেলেটি তোমাকে বাঁচিয়েছে। ছোট ছেলেটার প্রতি গভীর মমতা অনুভব করি। আজ যদি সে না থাকতো, তাহলে আমিও এই হোটেলের বলির শিকার হয়ে যেতাম। গ্রামবাসী থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাতের কথা মনে পড়লেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে।